আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি উক্ত অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নোত্তর সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি, আমাদের প্রথম প্রশ্নতে বলা হচ্ছে পানিকে সার্বজনীন দ্রাবক কেন বলা হয়। আমরা জানি পানিকে কি বলে, সার্বজনীন দ্রাবক বলে। সো আমরা সার্বজনীন দ্রাবক বলতে কি বুঝি বলতো, যেই দ্রাবক আসলে সব ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে কি বলা হয়, সার্বজনীন দ্রাবক বলা হয়। যেহেতু পানি আসলে জৈব পদার্থ অজৈব পদার্থ বিভিন্ন রকমের জিনিসকে আসলে তার নিজের মধ্যে মানে কি করতে পারে, দ্রবীভূত করতে পারে, এবং এটা পানির একটা স্পেশাল কোয়ালিটি বলতে পারো, একটা বিশেষ ধর্ম। এজন্যই বেসিক্যালি পানিকে সার্বজনীন দ্রবক বলা হয়। পরবর্তী প্রশ্নতে চলে যাব। আমাদের দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে মাছের জন্য পানি অপরিহার্য, ব্যাখ্যা করো। এখন দেখো, আমরা সবাই জানি যে হলো গিয়ে আমরা মানুষরা কি করতে পারি না, অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি না। ঠিক তেমনি মাছেরও কিন্তু বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। এখন মাছ কিন্তু আমাদের মানুষের মতন হলো গিয়ে সে তার হলো গিয়ে মানে আমরা যে নাক মুখ দিয়ে যে নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেনটা গ্রহণ করতেছি, মাছ কিন্তু এভাবে করে হলো গিয়ে মানে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে না বা অক্সিজেনকে গ্রহণ করতে পারে না। মাছ কি করে, মাছ হলো ফুলকার সাহায্যে তার শ্বাসকার্যটা চালায়, এবং সেই ফুলকার সাহায্যে শ্বাসকার্যটা যে চালায় এই প্রসেসটা এমন ভাবে আসলে তৈরি করা হয় যে সে শুধুমাত্র পানি থেকে আসলে অক্সিজেন গ্রহণ করতে পারবে। বুঝা গেছে? তো এই জন্য মাছের জন্য কি পানিটা একদমই ম্যান্ডেটরি। তোমরা কিভাবে লিখতে পারি, বলা হচ্ছে মানুষ যেমন বাতাস বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি মাছও অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তবে এই অক্সিজেন মাছ শুধু পানি থেকেই যে গ্রহণ করতে পারে সেটা বাতাস থেকে সে গ্রহণ করতে পারে না। কারণ মাছ কি করে, সে তার ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, এবং সেটা এমন ভাবে তৈরি যেটা শুধুমাত্র পানি থেকে অক্সিজেনকে নিতে পারবে, বাতাস থেকে নিতে পারবে না। এজন্য মাছের বেঁচে থাকার জন্য পানি ম্যান্ডেটরি বা অপরিহার্য। চলে যাব আমাদের পরবর্তী গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে সাগরের পানি কি বিশুদ্ধ, ব্যাখ্যা করো। সাগরের পানি বললে আমরা কি বুঝি, প্রচুর পরিমাণে লবণ, তাই না, লোনা পানি বুঝি। তো সাগরের পানির মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং তার মধ্যে বিভিন্ন রকমের আরো খনিজ পদার্থগুলো দ্রবীভূত থাকে। এজন্য এটা আসলে বিশুদ্ধ আমরা বলতে পারবো না, ঠিক আছে। তো সাগরের পানিতে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই আমরা এর পানিকে লোনা পানি বা মেরিন ওয়াটারও বলতে পারি। লোনা পানি আসলে অনুপযোগী। এই অনুপযোগী বিভিন্ন কাজে, সেটা তুমি না খেতে পারবা না, তুমি তোমার গৃহস্থালির কাজে ব্যবহার করতে পারবা না, তুমি তোমার কৃষি জমিতে ব্যবহার করতে পারবা। এমনকি সেটা যদি তোমাদের নদ নদী পুকুর এসব জায়গায় ঢুকে, তাহলে ওখানেও হলো গিয়ে তোমার যে মাছ বা অন্যান্য প্রাণীগুলো আছে তাদের আসলে জীবন এগিয়ে নিয়ে যেতে আসলে ব্যাঘাত সৃষ্টি করবে। সো লোনা পানি আসলে অন্য কাজেও আমরা ব্যবহার করতে পারি না। চলে যাব পরবর্তী প্রশ্নতে। বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায়। সো আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা ধীরে ধীরে এই যে বৃদ্ধি পায়, এটাকেই বলা হয় বৈশ্বিক উষ্ণতা। তুমি একটু নিজে রিলেট করার চেষ্টা করো তো, কিছু বছর আগেও কি বাংলাদেশে এত বেশি পরিমাণে গরম পড়তো, কিংবা এত বেশি পরিমাণে কি শীত পড়তো, পড়তো না। তাহলে এই যে আমাদের পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে, ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। সো এই ঘটনাটাকেই বলা হয় বৈশ্বিক উষ্ণতা। তাহলে আমাদের এই যে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, আমাদের বায়ুমণ্ডলে এমন অনেক গ্যাস আছে যেগুলো বেসিক্যালি আমাদের তাপকে আটকে রাখে। যেমন বন উজাড় করে ফেলা, আমাদের এই যে গাছপালা কেটে ফেলতেছি, তাতে করে কি হচ্ছে বলো তো, আমরা এই যে অক্সিজেনটা গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। সো সেই কার্বন ডাইঅক্সাইডটা যে গাছটা যে শোষণ করবে, সেই গাছ তো কমে যাচ্ছে, তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আমরা বিভিন্ন রকমের জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছি, এগুলোর কারণে আমাদের বিভিন্ন ক্ষতিকারক গ্যাসগুলো চারদিকে রয়ে যাচ্ছে। সো এগুলো বেসিক্যালি বৈশ্বিক উষ্ণতার কারণ। আমাদের এই বৈশ্বিক উষ্ণতার কারণে কি হয় বলতো, সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি পায়। কেন? কারণ আমাদের মেরু অঞ্চলে যে বরফগুলো থাকে সেগুলো গলতে শুরু করে, আর এই পানিগুলো যখন বরফগুলো যখন গলতে শুরু করে, বরফগুলো গলে গলে কই যায়, সমুদ্রের মধ্যে আসলে সেটা যায়, এবং এতে করে আমাদের জলবায়ুর পরিবর্তনও কিন্তু ঘটে। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। বলা হচ্ছে ইলিশ মাছ কেন নদীতে আসে, ব্যাখ্যা করো। সো আমরা জানি ইলিশ আসলে একটা সামুদ্রিক মাছ, কিন্তু যখন আসলে ইলিশ মাছের ডিম দেওয়ার সময় হয় তখন সে কোথায় চলে আসে, মিঠা পানিতে চলে আসে। এখন কথা হলো গিয়ে ইলিশ মাছের এই যে ডিমটা সে যদি সামুদ্রিক মানে সমুদ্রের মধ্যে লোনা পানির মধ্যে দিয়ে দেয়, তাহলে ইলিশ মাছের ওই যে ছোট ছোট যে ডিমগুলা ওইটা ওই লোনা পানিতে নষ্ট হয়ে যাবে। ওই মাছগুলা হলো পোনা থেকে মাছ, মানে পোনা মাছ আসলে তৈরি হতে পারবে না। সো এই জন্য সে বেসিক্যালি মিঠা পানিতে এসে তার এই প্রজননটা ঘটায়। কিভাবে লিখবো আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে ইলিশ সামুদ্রিক মাছ, তবে প্রজননের সময় অর্থাৎ ডিম ছাড়ার সময় সে নদীতে চলে আসে। এর কারণ নদ নদীর যে পানি সেটা হলো মিঠা পানি। আমাদের সমুদ্রের পানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, যেটা ডিমকে নষ্ট করে ফেলে, ফলে ওই ডিম থেকে আর পোনা মাছ তৈরি হতে পারে না। তাই প্রাকৃতিক নিয়মে ইলিশ মাছ ডিম ছাড়ার সময় পানিতে চলে আসে। চলে যাব পরবর্তী প্রশ্নতে। বলা হচ্ছে পানির পুনরাবর্তন ব্যাখ্যা করো। তাহলে পানির পুনরাবর্তন বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা, আমাদের এই যে পৃথিবীর
পৃথিবীর মধ্যে বিভিন্ন রকমের তাপ থাকে, তাই না? সেটা হইতে পারে এই যে তুমি ভাত রান্না করার সময় হলো গিয়ে পানিটা ফুটে বাষ্প হয়ে যাচ্ছে, সেটা হইতে পারে এই যে প্রচুর পরিমাণে সূর্যের তাপে আমাদের নদ নদী খাল বিল এগুলোর পানি বাষ্পীভূত হয়ে যাচ্ছে সেটা। তাহলে এভাবে করে কি হয় বলতো, আমাদের পৃথিবীর যে পানিটা সেটা হলো গিয়ে তরলটা বাষ্প আকারে আমাদের বায়ুমণ্ডলে যে জমা হচ্ছে, সেই বায়ুমণ্ডল মেঘ বৃষ্টি আকারে সেই পানিটাকে আবারও আমাদের পৃথিবীতেই ফিরিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে কি এখানে একটা পানি চক্র সংঘটিত হচ্ছে, এটাকেই বেসিক্যালি বলা হয় পানির পুনরাবর্তন। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, বলা হচ্ছে দিনের বেলা সূর্যের তাপে সমুদ্র নদ নদী খাল বিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক পর্যায়ে বাষ্পটা ঘনীভূত হয়ে প্রথমে মেঘ পড়ে, তারপরে বৃষ্টির আকারে আবারও ভূপৃষ্ঠে ফিরে আসে। সো এই বৃষ্টির আচ্ছা, এই বৃষ্টির পানির একটা বড় অংশ আসলে নদ নদী খালবিল এবং সমুদ্রে যেয়ে পড়ে, আবারও আসলে সেই পানিটা কি হয় প্রচুর পরিমাণে তাপে বাষ্পীভূত হয়ে যায় এবং আবারও সেটা বৃষ্টির আকারে আসলে ফিরে আসে। সো পানির এই যে চক্রাকার যে আবর্তন, এই চক্রাকার আবর্তনকে বলা হচ্ছে পানির পুনরাবর্তন। পানির পুনরাবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নতে চলে যাব, বলা হচ্ছে জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন? তাহলে জলজ উদ্ভিদ কেন পানির স্রোতে ভেঙে যায় না? জলজ উদ্ভিদের কাণ্ড আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো খুবই নরম থাকে। যেমন চিন্তা করো তুমি কলমি শাক বা হলো গিয়ে তোমার কচুরি পানা টোবা পানা এই ধরনের উদ্ভিদগুলা, এগুলা কি হয় খুব পাতলা থাকে না, বাট এইটা খুব নরম হওয়া সত্ত্বেও সেটা হলো গিয়ে পানির যে স্রোত থাকে বা জল যে প্রাণীগুলো থাকে, লাইক মাছ, একটা মাছ গেলে এটা ভাঙতেছে না, তো তাদের চলাচলের সঙ্গে এটা বেসিক্যালি মানানসই, এই জন্য তারা আসলে পানির স্রোতে ভেঙে যায় না। কিন্তু তুমি একটা চিন্তা করে জলজ উদ্ভিদগুলো যদি জলে না থেকে স্থলে থাকতো, তারা কি আদৌ সার্ভাইভ করতে পারতো? যখন প্রচুর পরিমাণে বাতাস আসতো সে কি ভেঙে যাইতো না? সে কিন্তু সার্ভাইভ করতে পারতো না। বলা হচ্ছে এই যে জলজ যে প্রাণীগুলো আছে যেমন কচুরি পানা টোপা পানা অফসেট, তারপরে এই ধরনের বিভিন্ন জলজ উদ্ভিদগুলো, তারা কি করে তাদের পুরাটা দেহ দিয়েই আসলে কি করে পানি থেকে বিভিন্ন রকমের পানি সহ আর অন্যান্য যেই খনিজ লবণ বা তার যে পুষ্টি উপাদানগুলো দরকার হয় সেগুলোকে কিন্তু সে সেখান থেকে সংগ্রহ করে। তাই এদের পুরাটা শরীরের মধ্যে পানির সংস্পর্শে থাকা সত্ত্বেও এই বৈশিষ্ট্যগুলো থাকার জন্য বেসিক্যালি সে পানির স্রোতের মধ্যে ভেঙে যায় না, পানির স্রোতের কারণে ভেঙে যায় না। চলে যাব পরবর্তী প্রশ্নতে, বলা হচ্ছে ইরি হ্রদকে কেন মরা হ্রদ বলা হয়? সো আমাদের ইরি হ্রদের চারপাশের মধ্যে বেশ কয়েকটা ডিটারজেন্ট তৈরির কারখানা থেকে যে ময়লাগুলা তৈরি হতো সেই ময়লাগুলাকে ওই নদীর মধ্যে ফেলা হয়েছে, এবং যেহেতু সাবান তৈরির কারখানা ছিল ওর মধ্যে ফসফেটের মাত্রাটা অনেক বেশি ছিল, এবং হ্রদের মধ্যে যেহেতু ফেলছে ওখানে ওই ময়লা ফেলার কারণে ওখানেও ফসফেটের পরিমাণটা খুব বেড়ে গেছে। এখন পানির মধ্যে যখন নাইট্রোজেন ফসফেট এগুলো খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখন সেটা আমাদের পানির মধ্যে প্রচুর পরিমাণে শ্যাওলা জন্মাতে সাহায্য করে, আর এই শ্যাওলাগুলো যখন মরে যায় তখন আমাদের পানির মধ্যে যে অক্সিজেন থাকে না সেই অক্সিজেনটার অভাব দেখা দেয়, এবং এই জন্য ওই ইরি হ্রদের যত মাছ বা অন্যান্য যত জলজ প্রাণীগুলো ছিল এর অক্সিজেনের অভাবে একটা টাইমে মরে যায়, এবং এই কারণে একটা সময় ইরি হ্রদকে মরা হ্রদ হিসেবে ঘোষণা দেওয়া হয়। চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে, বলা হচ্ছে ক্লোরিনেশন বলতে কি বোঝায়? সো বেসিক্যালি ক্লোরিনযুক্ত পদার্থ ব্যবহার করে আমরা যদি পানির মধ্যে থাকা বিভিন্ন রোগ জীবাণুকে ধ্বংস করি তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হয় বেসিক্যালি ক্লোরিনেশন। কিভাবে লিখতে পারি? আমাদের এখানে বলা হচ্ছে ক্লোরিনযুক্ত পদার্থ ব্যবহারের মাধ্যমে পানিতে বিদ্যমান রোগ জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে ক্লোরিনেশন বলা হয়। পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকলে নানান রকম জীবাণুনাশক পানি বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। এদের মধ্যে অন্যতম একটার কথা বলছে যেমন ক্লোরিন গ্যাস অর্থাৎ Cl2, এছাড়া ব্লিচিং পাউডার CaO, Cl এবং আরো কিছু পদার্থ যার মাধ্যমে ক্লোরিন আছে এবং জীবাণু ধ্বংস করতে পারে সেগুলো বেসিক্যালি ব্যবহার করা যায়। চলে যাব পরবর্তী প্রশ্নতে, বলা হচ্ছে রামসার কনভেনশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমরা জানি রামসার কনভেনশন 1971 সালের 2রা ফেব্রুয়ারিতে ইরানের রামসার ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া জলভূমি সংক্রান্ত যে সিদ্ধান্ত এর জন্য বেসিক্যালি এই প্রোগ্রামটাকে অনুষ্ঠিত করে। বাংলাদেশে 1973 সালে এই সমঝোতা চুক্তিতে সম্মতি জ্ঞাপন করে স্বাক্ষর করেন। পরবর্তী সালে 1982 এবং 1987 সালে এই রামসার কনভেনশনটাকে সংশোধন এবং পরিমার্জন করা হয়। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে, বলা হচ্ছে খোলা পানিতে মাছের বৃদ্ধি বিঘ্নিত কেন হয়? সোজা কথা বলে আমাদের পানির নিচে অনেক ধরনের জলজ উদ্ভিদ থাকে এবং সেই জলজ উদ্ভিদগুলো কি করে অক্সিজেন তৈরি করে, এবং সেই অক্সিজেন থেকেই কিন্তু আমাদের জলজ প্রাণীগুলো আসলে অক্সিজেনকে পায়। এখন পানি যখন খোলা হয় তখন কিন্তু সূর্যের আলোটা একদম ওই জলজ উদ্ভিদ পর্যন্ত আসলে পৌঁছাতে পারে না, আর যদি সূর্যের আলোই সে না পায় তাহলে সে কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে? না, পারবে না। তাহলে সূর্যের আলো না পাইলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, এবং সেটা কিন্তু অক্সিজেন প্রোভাইড করা আসলে বন্ধ করে দিবে। সো অক্সিজেন যদি প্রোভাইড করা বন্ধ করে দেয় তাহলে মাছ কি সেখানে সার্ভাইভ করতে পারবে? পারবে না। এই জন্যই বেসিক্যালি বিঘ্নিত হয়। দেখে নিই আমরা এটাকে কিভাবে লিখতে পারি।
বলা হচ্ছে পানি ঘোলা হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না, যার ফলে সালোক সংশ্লেষণটা বাধাগ্রস্ত হয়। এতে করে একদিকে পানিতে থাকা উদ্ভিদের খাবার তৈরিতে ব্যাঘাত ঘটে, যেটা তাদের বৃদ্ধিকে কমিয়ে দেয়। অন্যদিকে সালোক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন তৈরি হতো সেটাও আসলে বন্ধ হয়ে যায়। পানি ঘোলা হলে মাছ বা অন্য প্রাণী ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না, ফলে ঘোলা পানিতে কিন্তু মাছের বৃদ্ধিটা বিঘ্নিত হয়। পরবর্তী প্রশ্নতে যাব, বলা হচ্ছে মানসম্মত পানির প্রয়োজন আসলে কেন। সো আমাদের মানসম্মত যে পানি সেগুলো মানুষের কি করে, সুন্দর সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, সুস্থ থাকতে সাহায্য করে এবং পানিবাহিত বিভিন্ন রোগগুলো থেকে কিন্তু মানুষকে প্রোটেক্ট করে। এটা আমাদের শরীরের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে সেগুলোকে ঠিকঠাক রাখে, আমাদের পুষ্টি শোষণ, আমাদের শরীরের যে ময়লা বর্জ্যগুলো আছে সেগুলোকে অপসারণ করতে সাহায্য করে। এছাড়াও কৃষিতে ভালো ফলন নিশ্চিত করতে এবং শিল্প কারখানায় উৎপাদনের মান বজায় রাখার জন্য কিন্তু মানসম্মত পানির প্রয়োজন। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে পুকুরের পানির পিএইচ এর মান জানা কেন প্রয়োজন, ব্যাখ্যা করো। সো আমাদের পুকুরের পানির কিন্তু পিএইচ এর মান জানা জরুরি, কারণ এটা আমাদের কি করে, পানিটা আসলে আমাদের অম্লীয় নাকি পানিটা আমাদের অ্যাসিডীয় সেটাকে নির্দেশ করতে সাহায্য করে। আমরা যদি একটু পিএইচ নিয়ে কথা বলি, আমরা জানি যে আমাদের পিএইচ এর মাত্রাটাকে আমরা 0 থেকে 14 পর্যন্তকে ডিফাইন করি। এখন আমাদের কোনো পানির পিএইচ এর মাত্রা যদি 0 থেকে 6.9 পর্যন্ত হয়, তাহলে আমরা বলতে পারবো আমাদের ওই পানিটা হলো অ্যাসিডীয়। আর যদি আমাদের কোনো পানির ধর্ম একদম বরাবর 7 হয়, তাহলে বলতে পারবো আমার ওই পানিটা একদম বিশুদ্ধ বা নিরপেক্ষ পানি। আর যদি কোনো পানির পিএইচ এর মান আমার হয় 7.1 থেকে 14 পর্যন্ত, তাহলে আমি বলতে পারবো আমাদের ওই পানিটা হলো গিয়ে ক্ষারীয়। ওই পানির ধর্মটা কেমন, ক্ষারীয়। এখন আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের পানির পিএইচ এর মান জানা জরুরি, কারণ সেটা আমাদের অম্ল নাকি ক্ষার সেটা আমাদের নির্দেশ করতে সহায়তা করে। এবং এই জিনিসটা বেসিক্যালি আমাদের মাছ এবং অন্যান্য যে জলজ প্রাণীগুলো রয়েছে সেগুলো বেঁচে থাকা এবং সেগুলো কিভাবে স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এর উপর একদম সরাসরিভাবে প্রভাব ফেলে। আমাদের মাছের ডিম, পোনা মাছ, মাটির পানির যে পিএইচ সেগুলো যদি খুব বেশি কমে যায় বা খুব বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু মাছ সেখানে সার্ভাইভ করতে পারবে না। এছাড়াও আমাদের পিএইচ এর মান যদি কমে যায়, তাহলে আমাদের যে জলজ প্রাণীগুলো রয়েছে তাদের শরীর থেকে ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলো কিন্তু বাইরে চলে আসে। এতে করে যখন আমরা হলো গিয়ে মাছ গ্রহণ করবো, আমাদের কিন্তু প্রয়োজনীয় পুষ্টিটা আমরা পাবো না এবং মাছ নিজেও হলো গিয়ে পুকুরের মধ্যে থাকাকালীন রোগাক্রান্ত হতে শুরু করবে। এজন্য বেসিক্যালি আমাদের পুকুরের পানি পিএইচ এর মান জানাটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চেনে দেখো, বলা হচ্ছে জলাভূমি রক্ষা করা কেন প্রয়োজন। সো আমাদের জলাভূমি আসলে কি, জলাভূমি হলো বহু প্রজাতির মাছ, পাখি, উদ্ভিদের আবাসস্থল। তাই এগুলো যদি ধ্বংস মানে হয়ে যায়, তাহলে আমাদের জীববৈচিত্র্য একটা হুমকির সম্মুখীন হবে। এছাড়াও আমাদের জলাভূমিটা অতিরিক্ত পরিমাণে পানি শোষণ করে সেটা বন্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং প্রাকৃতিকভাবে পানি থেকে দূষিত পদার্থকে অপসারণ করে দেয় এবং সেখানে আমাদেরকে পানিও বিশুদ্ধ রাখে। তাছাড়া অনেকে মাছ ধরা, কৃষিকাজের মাধ্যমে তার জলাভূমির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। সো তাই পরিবেশের ভারসাম্য রাখা এবং মানব জীবনের এই কল্যাণে জলাভূমিটা সংরক্ষণ করাটা আমাদের জন্য খুবই জরুরি। যেহেতু জলাভূমির উপরে আমরা ডিপেন্ডেন্ট, তাই আমাদের জলাভূমিটা কি করতে হবে, সর্বদাই রক্ষা করতে হবে। আশা করি আজকের ক্লাসে সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।